আপনি জানেন তথ্যই শক্তি। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তে বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্ব দৃষ্টি খুলে দিতে আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছি কাঞ্জুম গৌরী। চলুন শুরুতেই জেনে নিই প্রধান শিরোনামগুলো। যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নিহত 5। জিম্মি মুক্তি মধ্যপ্রাচ্যের জন্য নতুন সূচনা, বললেন ট্রাম্প। লিবিয়া উপকূলীয় অঞ্চলে গেল 2 সপ্তাহে অন্তত 61 অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার। এর মধ্যে 12 জনের দাফন সম্পন্ন। ভেনেজুয়েলায় ভারী বৃষ্টিতে স্বর্ণ খনি ধসে অন্তত 14 জনের মৃত্যু। সতর্কতার সঙ্গে খনি গহ্বরে চালানো হচ্ছে উদ্ধার কাজ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। যুদ্ধবিরতির আলোচনার মাঝেই গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 5 ফিলিস্তিনি। স্থানীয় সময় বুধবার গাজা সিটির আল জাল্লা ও আল নাসর এলাকায় 2টি পৃথক হামলায় নিহত হয়েছেন 2 জন ফিলিস্তিনি। পূর্বাঞ্চলের আল দারাজে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা। এছাড়াও কেন্দ্রীয় গাজায় গুলি ও ড্রোন হামলায় নিহত হয়েছেন আরও 2 জন। এই হামলার মধ্যে মিশরের কায়রোতে চলছে অস্ত্রবিরতি আলোচনার দ্বিতীয় দফা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় বসেছেন বিশ্ব নেতারা। যুদ্ধবিরতিতে গাজায় ধ্বংসস্তূপে ফিরে স্বজনদের খুঁজছেন ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা। 2 বছরের ইসরায়েলি আগ্রাসনে এদের অনেকেই হারিয়েছেন স্বজন। প্রিয়জনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত কেউ কেউ। খুশির বন্যা হামাসের বন্দি দশা থেকে ছড়া ইসরায়েলিদের পরিবারেও। গাজায় ধ্বংসস্তূপের মাঝেও মানবতার এক নিঃশব্দ স্পর্শ। খান ইউনুসে বাসের জানালা দিয়ে হাত বাড়ান ইসরায়েলের কারাগার থেকে ছাড়া পাওয়া এক বাবা। আর বাইরে থেকে সন্তানের সেই হাত ধরার এমন দৃশ্য নাড়া দিয়েছে বিশ্বকে। যুদ্ধবিরতির চুক্তির আওতায় ইসরায়েলি বন্দি দশা থেকে মুক্তি মিলেছে প্রায় 2000 ফিলিস্তিনির। নিজ বসতভিটায় ফিরতে পেরে উচ্ছ্বসিত সবাই। এছাড়া ইসরায়েলের কারাগারকে কসাইখানা বলেও আখ্যা দিয়েছেন অনেক ফিলিস্তিনি। ইসরায়েলের কারাগারগুলোর অবস্থা খুবই ভয়াবহ। সেখানে খাবার বা পানি কিছুই ছিল না। আমি টানা 4 দিন কিছু খাইনি। ইসরায়েলের কারাগারে শুধু খাবারের কষ্ট নয়, চালানো হতো নির্যাতন। এখনো অনেক তরুণ আছেন সেখানে। প্রায় 250 জন ফিলিস্তিনিকে যাবজ্জীবন ও দীর্ঘ কারাদণ্ড ভোগকারী এবং 1718 জন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত বা বিচারাধীন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। গাজায় যুদ্ধের সময় ধরে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাদের। ছাড়া পেয়ে গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে প্রিয়জনদের কাছে ফিরেছেন এসব ফিলিস্তিনি। তাদের বাবা মা ভাই বোনদের অনেকেরই প্রাণ গেছে ইসরায়েলি হামলায়। গাজায় হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মিরাও বাড়ি ফিরেছেন। পরিবার পরিজনের সঙ্গে পুনর্মিলনে তৈরি হয় এক হৃদয়স্পর্শী মুহূর্ত। কেউ হাসছেন, আবার কেউ কেউ কাঁদছেন আনন্দে। গাজার বন্দি দশা থেকে মুক্তি পাওয়া 20 ইসরায়েলির পরিবারের সঙ্গে আবেগঘন পুনর্মিলনের মুহূর্তগুলো প্রকাশ করেছে ইসরায়েল সরকার। হামাস সোমবার শেষ জীবিত ইসরায়েলি জিম্মিদের ছেড়ে দেয়। আর একই সময় ইসরায়েলও একাধিক বাস ভর্তি করে ফিলিস্তিনি বন্দীদের নিজ বাড়ি পাঠায়। অন্যদিকে গাজা শহরে ঢুকছে ত্রাণবাহী ট্রাক। এতে কিছুটা স্বস্তি ফিরেছে ফিলিস্তিনিদের মাঝে। ত্রাণের জন্য দেখা গেছে হুড়োহুড়ি। গাজায় খাদ্য, পানি সহ প্রয়োজনীয় অবকাঠামো চালু রাখতে ত্রাণ তহবিল 11 মিলিয়ন থেকে 20 মিলিয়ন বরাদ্দ বাড়িয়েছে জাতিসংঘ। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে গাজায় কার্যকর হয়েছে বিরতি। মুক্তি পেয়েছেন বন্দী ও জিম্মিরা। ঘটনাকে মধ্যপ্রাচ্যের জন্য নতুন সূচনা বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো শান্তি চুক্তিকে মাইল ফলক হিসেবে উল্লেখ করেছেন। অন্যান্য বিশ্ব নেতারাও শান্তি চুক্তির প্রশংসা করেছেন। তবে বিশ্লেষকরা বলছেন শান্তির পথ এখনো অনিশ্চিত। যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া 20 দফা শান্তি চুক্তির কিছু বিষয় এখনো অমীমাংসিত। 2 বছরের সংঘাত
জীবনহানির অবসান ঘটিয়ে গাজায় শুরু হয়েছে যুদ্ধবিরতি। ফিলিস্তিনির মুক্তির জন্য লড়াই করা হামাস মুক্তি দিয়েছে ২০ ইসরায়েলি জিম্মিকে, আর ইসরায়েলও মুক্তি দিয়েছে প্রায় ২,০০০ ফিলিস্তিনিকে। মিশরের শাম আল শেখে বিশ্ব নেতাদের সাথে শান্তি চুক্তি নিয়ে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। তবে গাজা ও ইসরায়েল দুই পক্ষের কেউ বৈঠকে ছিলেন না। শান্তি চুক্তিকে যুদ্ধের অবসান হিসেবে উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এটি পুরো মধ্যপ্রাচ্যের জন্য নতুন সূচনা। এটি সুন্দর মধ্যপ্রাচ্যের জন্য নতুন সূচনা। এখন থেকে আমরা এমন একটি অঞ্চল গড়ে তুলতে পারি যা শক্তিশালী, স্থিতিশীল, সমৃদ্ধ এবং সন্ত্রাসের পথ এড়িয়ে ঐক্যবদ্ধ থাকতে পারি। তবে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি হলেও স্থায়ী শান্তি এখনো অনিশ্চিত। এটা সম্ভবত শুধু জিম্মি বিনিময় ও অস্থায়ী যুদ্ধবিরতি, স্থায়ী শান্তি নয়। স্থায়ী যুদ্ধ বন্ধে আরও অনেক পথ বাকি। এর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের উপরও অনেক কিছু নির্ভর করে। গাজার ৫৮% এলাকাই এখনও ইসরায়েলের নিয়ন্ত্রণে। হামাসও ভিতরে শক্ত অবস্থানে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র যদি সক্রিয় ভূমিকা না নেয়, সহিংসতা আবার ছড়িয়ে পড়তে পারে। আমি মনে করি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজার এই অংশের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার চিন্তা করছেন না। তার সরকারেও অনেকেই এখনো মনে করে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়া উচিত। বন্দী ও জিম্মিদের মুক্তির উদযাপন করছেন দুই ভূখণ্ডের মানুষ। তাদের একটাই প্রার্থনা, যুদ্ধ নয়, এবার শান্তি ফিরে আসুক। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। উত্তর আফ্রিকার দেশ লিবিয়া উপকূলীয় অঞ্চলে গেল ২ সপ্তাহে অন্তত ৬১ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ইনফো মাইগ্রেন্টসের বরাতে জানা গেছে, লিবিয়া ও নিসিয়ার সীমান্ত ঘেঁষা উপকূলীয় শহর জুয়ারা ও রাস ইজদির অঞ্চল থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত ১২ জনকে দাফন করা হয়েছে এবং বাকি মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লিবিয়া উপকূল নৌকাডুবিতে প্রাণহানির ঘটনা নতুন নয়। গেল সেপ্টেম্বরে সুদান থেকে আসা ৭৫ জন অভিবাসন প্রত্যাশীকে নিয়ে একটি নৌকা ডুবে গেলে ৫০ জনের মৃত্যু হয়। তবে এদের মধ্যে কেউ বাংলাদেশি আছে কিনা তা জানা যায়নি। ভেনেজুয়েলায় ভারী বৃষ্টিতে স্বর্ণ খনি ধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার দেশটির জরুরি বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এল কালাও অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। জরুরি বিভাগ জানিয়েছে, উদ্ধার কাজের প্রথম ধাপে খনিগুলো থেকে পানি পাম্প করে বের করে পানির স্তর কমানো হচ্ছে। এরপর খুব সতর্কতার সাথে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এরই মধ্যে ৩টি আলাদা খনির গহ্বর থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন শুধু একটি দাবি নয়, গণতন্ত্রকে আরও শক্তিশালী এবং অন্তর্ভুক্তিমূলক করার প্রতিশ্রুতিও বটে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আবারও আলোচনায় এসেছে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের বিষয়টি। ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরাও চান ভোট দিতে। প্রবাসে থাকা কম বেশি ১.৫ কোটি প্রবাসীর মধ্যে ফ্রান্সে রয়েছেন লক্ষাধিক বাংলাদেশি। দেশের অর্থনীতির চালিকা শক্তি এ সকল প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে অর্থনীতির চাকা রয়েছে সচল, কিন্তু দেশের ভোটে তাদের নেই অংশগ্রহণ। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারাও প্রয়োগ করতে চান তাদের ভোটাধিকার। প্রবাসীরা যাতে ভোট দিতে পারে, তাদের অধিকারটা দিতে পারে, এটা বাস্তবায়ন হোক এবং সহজ প্রক্রিয়ায় যাতে এটা হয়। প্রবাসীদের একটা চাওয়া ছিল যে এই সরকার কমপক্ষে এই প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টিকে গুরুত্ব দিবে। এরই মধ্যে দেশটিতে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবিতে বিভিন্ন নাগরিক সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত হয়েছে একাধিক সভা সেমিনার। প্রবাসীরা বলছেন, দেশের অর্থনীতিতে অবদান রাখলেও জনপ্রতিনিধি নির্বাচনে নিজস্ব মতামত দিতে না পারা তাদের জন্য কষ্টদায়ক। ভোট আমাদের নাগরিক অধিকার, যে কোনো মূল্যে আমি প্রবাস থেকে ভোট দিতে চাই, এটা আমাদের গণদাবি, রেমিটেন্স যোদ্ধাদের দাবি। আমরা বিশ্বাস করি আমরা প্রবাসীরা ভোটার হব, আমাদেরকে ভোটাধিকার, সরাসরি ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিবেন। প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে তারা বাংলাদেশের অর্থনীতি সবসময় সচল রাখে। আমরা চাই এই সরকার সামনের যে নির্বাচন আসছে এই নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে।
প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন হলে তা হবে গণতন্ত্রের আরও এক ধাপ অগ্রগতি। তবে এত অল্প সময়ের মধ্যে প্রবাসীদের ভোটাধিকারের বাস্তবায়ন এবং এর বাস্তবতা কতটা সম্ভব তা নিয়ে এখনও সংশয়ে প্রবাসীরা। ডিবিসি নিউজ ডেস্ক। ভারতে শিশুদের জন্য তৈরি 3টি কফ সিরাপে দূষিত উপাদান শনাক্ত হওয়ায় সেগুলো ব্যবহারে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সেই সঙ্গে কোনো দেশে ওই কফ সিরাপ ব্যবহারের বিষয়ে কোনো তথ্য পেলে সংশ্লিষ্ট দেশকে তা জানাতে বলা হয়েছে। WHO বলেছে দূষিত ওই 3টি কফ সিরাপ হলো স্ট্রেসান ফার্মাসিউটিক্যালসের কোল্ড রিফ, রেডনেক্স ফার্মাসিউটিক্যালসের রেসপিফ্রেশ টিআর এবং শেপ ফার্মার রিলাইফ। এসব সিরাপ ব্যবহারে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে এবং জীবনকে হুমকির মুখে ঠেলে দিতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি। ভারতের ওষুধ তদারক কর্তৃপক্ষ সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন CDSCO WHO কে জানিয়েছে এই কফ সিরাপ পানিয়ে সম্প্রতি মধ্যপ্রদেশের সিন্ধওরা জেলায় যে শিশুদের মৃত্যু হয়েছে তাদের সবার বয়স 5 বছরের কম। সিরাপে সহনীয় মাত্রার চেয়ে প্রায় 500 গুণ বেশি ডাইথাইলিন গ্লাইকোল পাওয়া গেছে। এখন পর্যন্ত অন্য কোনো দেশে সিরাপগুলো রপ্তানি করা হয়নি বলেও জানিয়েছে CDSCO। জেনজি বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেলেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। প্রধান বিরোধী নেতা সিটেনি রান্দ্রিয়ানা সোলোনিয়াকো রয়টার্সকে তথ্য নিশ্চিত করেন। সামরিক সূত্রে বরাতে রয়টার্স জানিয়েছে স্থানীয় সময় রবিবার রাজোয়েলিনা একটি ফরাসি সামরিক বিমানযোগে দেশ ত্যাগ করেন। ফরাসি রেডিও IFI জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে একটি চুক্তির পর তিনি দেশ ত্যাগ করেন। সোমবার সন্ধ্যায় রাজোয়েলিনার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগে দেশ ত্যাগের খবরটি আসে। বৈশ্বিক উষ্ণতায় মারাত্মক হুমকির মুখে কোরাল প্রাচীরগুলো। যুক্তরাজ্যের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের অনেক কোরালই ইতোমধ্যে টিপিং পয়েন্ট অতিক্রম করেছে। বিজ্ঞানীদের সতর্ক বার্তা, গ্লোবাল ওয়ার্মিং নিয়ন্ত্রণে না আনলে বহু কোরাল প্রজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে, যার ফলে বিশ্ব প্রকৃতিতে স্থায়ী পরিবর্তন ঘটতে পারে। প্রবাল প্রাচীর এক ধরনের সামুদ্রিক বাস্তুতন্ত্র। এই প্রাচীরগুলো সমুদ্রের অগভীর ও পরিষ্কার পানিতে তৈরি হয়। এতে বাস করে বিপুল সংখ্যক সামুদ্রিক জীব। প্রবাল প্রাচীর সমুদ্রের ঝড় ও বন্যা থেকে উপকূলকে রক্ষা করে এবং জলবায়ু পরিবর্তনের সূচক হিসেবে কাজ করে। এটি পর্যটন, মাছ ধরা ও ঔষধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক্সেটার বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনে উঠে এসেছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে প্রায় 80% প্রবাল প্রাচীর উষ্ণ তাপমাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ম্যারিন হিটওয়েভ এবং উচ্চ তাপমাত্রার কারণে 84% কোরাল ব্লিচিং লেভেল তাপে ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক স্থানে ইতোমধ্যেই ডাই অফ পর্যায়ে পৌঁছেছে। উষ্ণতার কারণে বিশ্বের অধিকাংশ প্রবাল প্রাচীর ধ্বংস হয়ে যেতে পারে। গবেষণা বলছে 2023 ও 2024 সালে গ্লোবাল তাপমাত্রা প্রায় 1.45 থেকে 1.55 ডিগ্রি সেলসিয়াস পৌঁছেছে। উষ্ণতা বৃদ্ধিতে কোরালের অ্যালগা উপাদানগুলো নষ্ট হচ্ছে, ফলে কোরাল বর্ণহীন, দুর্বল ও রোগ প্রতিরোধ ক্ষমতাহীন হয়ে পড়ছে। কোরাল ব্লিচিং ঘটে যখন কোরাল ও শৈবালের সহাবস্থান ভেঙে যায়। শৈবাল কোরালের শরীর থেকে বেরিয়ে গেলে কোরাল দুর্বল হয়ে পড়ে এবং পুষ্টি ও শক্তির অভাবে রোগ ও মৃত্যুর ঝুঁকিতে পড়ে। বিজ্ঞানীরা সতর্ক করছেন এই সংকট প্রবাল প্রাচীর নির্ভর লাখ মানুষ ও প্রায় 10 লাখ প্রজাতির প্রাণীর জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।